Hello everyone, it's me Ritu. Welcome to my channel English Literature with RG. Today we are going to read Walt Whitman Passage to India. Walt Whitman, he was an American poet, essayist, journalist and a humanist. ওয়াল্ট হুইটম্যান ছিলেন একজন আমেরিকান কবি, এসেইস্ট মানে প্রবন্ধকার, জার্নালিস্ট মানে সাংবাদিক এবং একজন মানবতাবাদী. He was born in 1819 and he passed away in 1892. তিনি 1819 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1892 খ্রিস্টাব্দে তিনি মারা যান. He was a part of the transition between transcendentalism and realism and he put these two things together in his works. অতি ইন্দ্রিয়বাদ এবং যে বাস্তববাদ, এই দুইয়ের যে রূপান্তরের একজন অংশীদারী ছিলেন তিনি, এবং এই দুই ধারণাকে তিনি তার কাজে বা তিনি তার লেখায় একত্রিত করেছিলেন. মানে ট্রান্সেন্ডেন্টালিজম যেটা হচ্ছে স্পিরিচুয়াল কনসেপ্টটা, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে যেটাতে আর কি আলোচনা করা হয়, এবং রিয়েলিজম মানে বাস্তববাদ যেটা মেটেরিয়াল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করা হয়, এই দুটোকেই তিনি দুটোর সমন্বয় ঘটিয়েছিলেন তিনি তার লেখার মাধ্যমে. He is called the father of free verse in American literature. আমেরিকান সাহিত্যের মুক্ত ছন্দের জনক বলা হয় তাকে. Now the poem Passage to India. This poem is all about the preaching or the joining of the eastern countries and the western countries. And in this poem we can also see a harmony between present and past. Passage to India. এই পোয়েমটাতে, এই কবিতাটাতে আমরা পুরোপুরিভাবে দেখতে পাবো যে পূর্বের দেশগুলি এবং পশ্চিমের দেশগুলির মধ্যে যে সময় সাধন হচ্ছে বা যোগাযোগ স্থাপন হচ্ছে সেই সম্বন্ধে এই পোয়েমে বলা হচ্ছে. এবং এই পোয়েমে আমরা আরও একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট, অর্থাৎ অতীত এবং বর্তমান, এই দুটোর সমন্বয় সাধন হচ্ছে এই পোয়েমটাতে. নাও লেটস স্টার্ট দ্য পোয়েম. Singing my days, singing the great achievements of the present, singing the strong light works of engineers, our modern wonders, the antique ponderous seven outfit. In the old world, the east is the Suez Canal, the new by its mighty railroad expand, the seas inlaid with eloquent gentle words, I sound to commence the cry with thy, O soul, the past, the past, the past. The past, the dark, unfathomed retrospect, the teeming gulf, the sleepers and the shadows, the past, the infinite greatness of the past. For what is the present, after all, but a growth out of the past, as a projectile formed, impelled, passing a certain line, still keeps on. So the present, utterly formed, impelled by the past. Singing my days. The poet here is singing joyfully or glorifying his present time, means 19th century. যে পোয়েট তিনি তার যে প্রেজেন্ট টাইম, যে নাইনটিন সেঞ্চুরির পোয়েট তিনি, সেই টাইমটাকে তিনি গ্লোরিফাই করছেন বা প্রশংসা করছেন. কি প্রশংসা করছেন? সিঙ্গিং দ্য গ্রেট অ্যাচিভমেন্টস অফ দ্য প্রেজেন্ট. দ্য পোয়েট ইজ গ্লোরিফাইং দ্য সায়েন্টিফিক অ্যান্ড দ্য টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্টস অফ হিজ প্রেজেন্ট টাইম. তার প্রেজেন্ট টাইমে, তিনি যে টাইমে ছিলেন সেই টাইমে যে সমস্ত সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক এবং টেকনোলজিক্যাল যে সমস্ত অ্যাচিভমেন্টসগুলো হয়েছে, সেই সমস্ত অ্যাচিভমেন্টসগুলোকে তিনি গ্লোরিফাই করছেন, প্রশংসা করছেন সেই সমস্ত অ্যাচিভমেন্টসগুলোর. সিঙ্গিং দ্য স্ট্রং লাইট ওয়ার্কস অফ ইঞ্জিনিয়ার্স. দ্য পোয়েট ইজ প্রেজিং দ্য হেভি অ্যান্ড লাইট ওয়ার্কস অফ দ্য ইঞ্জিনিয়ার্স অফ দ্য মডার্ন টাইমস অফ হিজ ওন টাইম. পোয়েট তার টাইমে যে সমস্ত ইঞ্জিনিয়াররা ছিল, এমনকি মডার্ন টাইমে আর কি যে ইঞ্জিনিয়ার্সরা আছে, তারা যে সমস্ত ভারী ভারী কাজগুলো করছে এবং যে সমস্ত সূক্ষ্ম কাজগুলো করছে, সেই সমস্ত কাজকে তিনি প্রশংসা করছেন. Our modern wonders, the antique ponderous seven outfit. In this line, the poet is praising the modern achievements, the modern works of the engineers. He is saying that these modern works can defeat the antique ponderous seven. মানে এই লাইনটাতে পোয়েট বলছেন যে তিনি প্রশংসা করছেন মডার্ন টাইমে ইঞ্জিনিয়ারদের যে সমস্ত কাজগুলো, সেগুলো যেন সবাইকে আশ্চর্য করে দিচ্ছে. এই সমস্ত আশ্চর্যগুলোকে তিনি প্রশংসা করছেন এবং তিনি বলছেন তার সাথে যে পৃথিবীর যে প্রাচীন যে সপ্তাশ্চর্য আছে, সেই সমস্ত জিনিসগুলোকেও যেন এই মডার্ন টাইমের জিনিসগুলো যেন
ফেড করে দিচ্ছে, তাদের যে আউটশাইনটা, তাদের যে জাঁকজমকটা সেইটা যেন কমিয়ে দিচ্ছে। অ্যান্টিক মানে প্রাচীন, আর পন্ডারাস মানে হচ্ছে হ্যাভিলি মেড, মানে সপ্তাশ্চর্য যেটা সেটা হ্যাভিলি মেড, ভারী জিনিসগুলো, তো সেই জন্য। আর আউটফিট মানে হচ্ছে সেটাকে ডিফিট করা বা পেল করা বা আউটশাইন করে দেওয়া। আর প্যাকেটের মধ্যে যে সেন্টেন্সটা আছে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন। এবার এই লাইনটাতে পোয়েট যে মডার্ন ওয়ান্ডার্সগুলোর কথা বলছেন, যেগুলো প্রাচীন যে সপ্তাশ্চর্য সেটাকে আউটশাইন করে দেবে, সেই ওয়ান্ডারগুলো কি কি সেটা আমরা পরের লাইনগুলোতে জানবো। ইন দ্য ওল্ড ওয়ার্ল্ড দ্য ইস্ট দ্য সুয়েজ ক্যানাল। ওল্ড ওয়ার্ল্ডে মানে পৃথিবীতে যখন প্রথম দেশগুলো আবিষ্কার হয় তখন প্রথমত ভাবা হতো যে এশিয়া, আফ্রিকা, এই সমস্ত যে পূর্বের দেশ যেগুলো আছে সেই সমস্ত দেশগুলোকে নিয়েই পৃথিবীটা ছিল। এরপর যখন পরবর্তীকালে আমেরিকা আবিষ্কার হয় তখন এই পূর্বের যে দেশগুলো সেগুলোকে অ্যাকচুয়ালি ওল্ড ওয়ার্ল্ড বলা হতে থাকে এবং আমেরিকাকে নিউ ওয়ার্ল্ড বলা হতো। So, the old world means the eastern countries. Here we can find the Great Suez Canal. It is a great work done by the engineers. It opens on 17th November in 1869. সুতরাং ওল্ড ওয়ার্ল্ড মানে হচ্ছে ইস্টার্ন কান্ট্রি, যেগুলো পূর্বের দেশ যেগুলো সেইগুলো। এবং এইখানে পূর্বের দেশে মানে মিশরে আমরা দেখতে পাই সুয়েজ ক্যানাল আছে, এবং এটা ইঞ্জিনিয়ারদের বানানো একটা খুব ভালো কাজ, গ্রেট ওয়ার্ক একটা। এবং এটা ওপেন হয়েছিল 17 নভেম্বর 1869-এ। এই সুয়েজ ক্যানেলটা ভূমধ্যসাগর এবং লোহিত সাগর এই দুটো সাগরকে যুক্ত করছে, এবং এই দুটো সাগর যুক্ত হওয়ার কারণে একটা দেশের সাথে আরেকটা দেশের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বেড়ে উঠছে সমুদ্রপথের মাধ্যমে। এবার যেহেতু দুটো সমুদ্রকে একটা বড় খাল কেটে সেই দুটোকে যুক্ত করা এবং দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যেটা সেটা বাড়ানো, এটাও একটা আশ্চর্যের থেকে কম নয়। তাই পোয়েট প্রথম যে আশ্চর্যের কথা বলেছেন, যেটা সেই সপ্তাশ্চর্যকে আউটশাইন করে দেবে, সেটা হচ্ছে সুয়েজ ক্যানেল। দ্য নিউ বাই ইটস মাইটি রেলরোড এক্সপ্লেন। দ্য নিউ means the new world, means the America. Here we find the large railroad which is spreading through all over the America. এখানে নিউ মানে হচ্ছে নিউ ওয়ার্ল্ড মানে আমেরিকা, যেটা আগে বললাম একটা ওল্ড ওয়ার্ল্ড হচ্ছে ইস্টার্ন কান্ট্রিগুলো এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আমেরিকা হচ্ছে নিউ ওয়ার্ল্ড। এই আমেরিকাতে আমরা দেখতে পাই মানে বিশাল বড় রেল রোড, মানে যেটা আমেরিকাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে যোগাযোগ স্থাপন সেটাতে সাহায্য করেছে। এটা হচ্ছে সেই দ্বিতীয় মডার্ন ওয়ান্ডার, যেটা সেই প্রাচীন সপ্তাশ্চর্যকে আউটশাইন করে দিচ্ছে। নেক্সট, দ্য সি ইজ ইনলেড উইথ eloquent gentle words. Not only the roads but also the seas are decorated with lines of eloquent but gentle words. The poet here is referring to the transatlantic cables. এখানে পোয়েট যে কেবলমাত্র রোডগুলোকেই সাজিয়ে তুলেছেন, ডেকোরেট করেছেন সেরকম নয়, মানে যেটা তিনি বললেন যে আমেরিকার রোডগুলোকে বা আমেরিকাটাকে রেল রোড দিয়ে সাজানো হয়েছে, ঠিক সেরকমভাবেই আর কি সিগুলো যেগুলো আর কি সেই সমস্ত সিগুলোকে ডেকোরেট করা হয়েছে। মনে হচ্ছে যেন ডেকোরেট করা হয়েছে সেই ইলোকুয়েট মানে কথা বলতে পারে এরকম, অথচ শান্ত তার দিয়ে। মানে ট্রান্স আটলান্টিক কেবল যেটা সমুদ্রের তলে পাতা হয়েছে, সেই কেবলটার কথা তিনি এখানে বলেছেন। এইটার কারণেই মানুষ এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে। এই জন্যই তিনি তারটাকে ইলোকুয়েট বলেছেন, মানে কথা বলতে পারেন বলেছেন, অথচ শান্ত, মানে সমুদ্রের তলে সেটা পড়ে আছে, পাতা আছে, তো সেজন্য সেটা শান্ত। এখানে তারটাকে এবং সিজগুলোকে এই দুটোকেই কিন্তু পোয়েট এখানে পার্সনিফাইড করেছেন, মানে ইনলেট সিকে ডেকোরেট করা হচ্ছে এবং তারগুলো যেগুলো কথা বলছে এবং শান্ত, সো এই দুটোকে পার্সনিফাই করা হয়েছে। তো পোয়েট বলছেন যে এই সুয়েজ ক্যানাল, রেল রোড এবং এই ট্রান্স আটলান্টিক কেবল, এই তিনটে জিনিসই, এই তিনটে মডার্ন ওয়ান্ডারই সেই প্রাচীন অ্যান্টিক পন্ডারাস 7 যেটা, সেগুলোকে
আউটসাইন করে দেবে। এবার এতক্ষণ পোয়েট কিন্তু তার প্রেজেন্ট টাইম, যেটা সেই প্রেজেন্ট টাইমে যে সমস্ত সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল মানে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো আছে, কাজগুলো আছে, সেই সমস্ত কাজগুলোকে নিয়ে তিনি কথা বলছেন। কিন্তু পোয়েটের যে সোল, পোয়েটের যে আত্মা, সে কিন্তু পাস্টের কথা বলে যাচ্ছে এবং পাস্টের জন্য সে পাস্টের কথা বলার জন্য সে চিৎকার করছে। I sound to commence the cry with thee, O soul, the past, the past, the past. Now the poet is talking to his own soul. He is addressing to his own soul. The poet is talking to the past, to the present, but his soul is reminding him to the past. এখানে পোয়েট তার নিজের সোলের সাথে কথা বলছে, তার নিজের সোলকে অ্যাড্রেস করে সে বলছে যে এবার তুমি যে পাস্টের কথা, আমি এতক্ষণ প্রেজেন্টের কথা বলছিলাম, তুমি পাস্টের জন্য, পাস্ট আমাকে মনে করছো, পাস্টের জন্য যে চিৎকার করছো, সেটা আমিও এবার শুরু করব। দ্য পাস্ট, দ্য পাস্ট, পাস্ট, অতীত, 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 মানে বারবার করে তিনি বলছেন। তার কারণ হচ্ছে দ্য পাস্ট ইজ ইনফাইনাইট, হি ইজ এমফেটিক্যালি গ্লোরিফাইং দ্য পাস্ট। মানে পাস্টটা তো ইনফাইনাইট, অসীম। পাস্টটা স্টার্ট হচ্ছে, আমরা পৃথিবী স্টার্ট হয়েছে হয়তো তারও আগে থেকে পাস্ট স্টার্ট হচ্ছে, এবং এখনও পর্যন্ত পাস্ট, আজকে যেটা হচ্ছে কালকে সেটা পাস্ট। তো পাস্টটা হচ্ছে ইনফাইনাইট, অসীম, সে তার না শুরু আছে না তার শেষ আছে। তো পাস্টটাকে এখানে পোয়েট জোর দিয়ে গ্লোরিফাই করছে, এবার তিনি পাস্টের প্রশংসা করছেন। দ্য পাস্ট, দ্য ডার্ক আনফ্যাথমড রেট্রোস্পেক্ট। The poet here is saying that the past is dark. Why? Because we cannot see the past again. Unfathomed. Why unfathomed? Because it is so deep, it is immeasurable, it is infinite, so we cannot fathom past. What is the starting of the past and what is the ending of the past, we don't know this. And retrospect, it is the retrospect or picture of background of the present. পোয়েট এখানে বলছে যে পাস্ট হচ্ছে ডার্ক, পাস্টটা ডার্ক, তার কারণটা হচ্ছে যে পাস্ট যেটা, সেটা পেরিয়ে গেছে, তো সেটাকে আমরা আবার দেখতে পারি না। যেটা প্রেজেন্ট সেটা আমরা দেখতে পাবো, কিন্তু পাস্টকে তো আমরা আর ফিরে দেখতে পাবো না। তো পাস্টটা আমাদের কাছে ডার্ক, অন্ধকারের মতোই। আর এটা আনফ্যাথমড, মানে এটাকে মাপা যায় না, ইমমেজারেবল। সো এটা কেন না, পাস্টটা এতটাই ডিপ, পাস্টটার স্টার্টিং কখন হয়েছে, পাস্টটা কখন শুরু হয়েছে, বা পাস্টটা কখন শেষ হবে, সেটা তো বলা যাবে না, সেটা তো মাপা যাবে না, কারণ পাস্টটা অসীম, ইনফিনাইট। তো তো এটা মাপা যেহেতু যাবে না, সেহেতু এটাকে আনফ্যাথম বলছে। আর রেট্রোস্পেক্ট বলছে, রেট্রোস্পেক্ট মানে হচ্ছে একটা প্রতিচ্ছবি, মানে প্রেজেন্টে যা আছে সেটা হচ্ছে পাস্টে, তার একটা প্রতিচ্ছবি হচ্ছে পাস্ট, মানে পাস্টে যা ছিল সেটার থেকে পেরিয়ে প্রেজেন্টে আসছে। তো পাস্টের একটা ব্যাকগ্রাউন্ড পিকচার মতো হচ্ছে, এই প্রেজেন্টের একটা ব্যাকগ্রাউন্ড পিকচার হচ্ছে পাস্ট। দ্য টিমিং গালফ, দ্য স্লিপার্স অ্যান্ড দ্য শ্যাডোজ। The poet uses the metaphor of a vast and bottomless ocean with the past. In teeming gulf, there are billions of lives. Like that, in the past, there are many events, there are many persons, there are many lives. The creatures of the gulf are in the depth of the gulf, so we cannot see those creatures. Like that, the figures and the events of the past are not visible to us, so they are all sleepers. And the expression shadows is used because there are so many figures in the past, but they cannot be seen in the present, though they exist in the past, so they are all like shadows. পোয়েট এখানে এই দুটো লাইনে একটা মেটাফর ইউজ করেছেন, পাস্টের সাথে যে ওশান, ভাস্ট ওশান, যে বিশাল ওশান, বটমলেস, যেটার তলদেশটা আমরা খুঁজে পাই না, সেরকম একটা ওশানের সাথে তিনি পাস্টের তুলনা করেছেন। তিনি প্রথমে বলেছেন যে পাস্টটা হচ্ছে ডার্ক, ওশানের তলদেশটা যেমন পুরোটা অন্ধকার, সূর্যের আলো অতটা তলদেশ পর্যন্ত যায় না, তো সেটাও অন্ধকার, পাস্টটাও সেই রকমই, পাস্টটাকে আমরা আর ফিরে দেখতে পারি না, তো পাস্টটাও আমাদের কাছে অন্ধকারের মতো। আবার আনফ্যাথমড, যেহেতু সমুদ্রের তলদেশ যেমন মাপা যায় না, সেরকমই পাস্টটাকে মাপা যায় না, পাস্টের শুরু কোথায়, পাস্টের শেষ কোথায়, সেটা আমরা জানি না। রেট্রোস্পেক্ট, এটা হচ্ছে একটা প্রতিচ্ছবি। আর টিমিং গালফ,
এখানে টিমিং গালফ মানে হচ্ছে যে উপসাগরে প্রাণ আছে, এরকম একটা উপসাগর, সেই উপসাগরে অনেক প্রাণ আছে। সেরকমই পাস্টেও কিন্তু অনেক প্রাণ আছে, অনেক ঘটনা আছে, অনেক মানুষ আছেন। এবার সেই সমস্ত মানুষগুলো পাস্টে আছে, ঠিক যেমনভাবে গালফের নিচে অনেক ক্রিয়েচার আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেরকমই পাস্টে সেই সমস্ত মানুষগুলো আছে কিন্তু আমরা তাদেরকে আর দেখতে পাচ্ছি না। তো তারা ঘুমন্ত অবস্থায় আছে, তো সেই জন্য তাদেরকে স্লিপার্স বলেছে। আবার তাদেরকে শ্যাডো বলেছে, তার কারণ হচ্ছে পাস্টে সেই সমস্ত ফিগারগুলো আছে, সেই সমস্ত মানুষগুলো আছে, কিন্তু তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না, প্রেজেন্ট টাইমে দেখতে পাচ্ছি না। কিন্তু দেখতে পাচ্ছি না বলেই সেই টাইমে যে তারা ছিল না সেটাও তো বলা যায় না। পাস্টে তারা এক্সিস্ট করছে, পাস্টে তাদের অস্তিত্ব আছে, কিন্তু প্রেজেন্টে নেই। তো ওই জন্য প্রেজেন্ট থেকে পাস্টকে দেখলে সেটা একটা ছায়ার মতো তারা আছে ওখানে। দ্য পাস্ট, দ্য ইনফাইনাইট গ্রেটনেস অফ দ্য পাস্ট। দ্য পোয়েট হিয়ার ইজ এগেইন সেইং দ্যাট দ্য পাস্ট ইজ ইনফাইনাইট। পোয়েট আবার বলছেন যে পাস্ট হচ্ছে ইনফাইনাইট, পাস্ট হচ্ছে অসীম। পাস্টকে বাদ দিয়ে প্রেজেন্ট কোনোভাবেই হতে পারে না। পাস্ট যদি কর্ম হয় তাহলে প্রেজেন্ট হচ্ছে তার ফল। ফর হোয়াট ইজ দ্য প্রেজেন্ট আফটার অল বাট আ গ্রোথ আউট অফ দ্য পাস্ট। এখানে পোয়েট আবার একই কথা বলছেন যে আওয়ার প্রেজেন্ট ইজ নাথিং বাট অ্যান এক্সটেনশন আউট অফ দ্য পাস্ট হুইচ ইজ গ্রোয়িং ফ্রম দ্য পাস্ট। আমাদের যেটা প্রেজেন্ট সেটা পাস্ট থেকেই গ্রো হচ্ছে, সেটার গ্রোথ হচ্ছে, পাস্টের একটা এক্সটেনশন হচ্ছে প্রেজেন্ট। ইফ দেয়ার ইজ নো পাস্ট দেন দেয়ার ইজ নো প্রেজেন্ট। যদি এখানে পাস্ট কিছু না থাকে তাহলে সেটা প্রেজেন্টও থাকবে না। এখানে আবার আমরা একটা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন পাবো। অ্যাজ এ প্রজেক্টাইল ফর্মড ইম্পেলড পাসিং আ সার্টেন লাইন স্টিল কিপস অন, সো দ্য প্রেজেন্ট আটারলি ফর্মড ইম্পেলড বাই দ্য পাস্ট। পোয়েট এখানে প্রেজেন্ট আর পাস্টের যে সম্পর্ক সেটা এখানে একটা প্রজেক্টাইলের একটা উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। প্রজেক্টাইল মানে হচ্ছে যে কোনো গতিশীল একটা বস্তু। এবার যদি কোনো রকেট ধরি আমরা, তাহলে হয়তো আজকে একটা রকেট হয়তো চাঁদে গিয়ে সেটা ল্যান্ড করেছে। তো সেটা আজকে যে ল্যান্ড করেছে তার এই সাফল্যটার কারণটা কি না, সেটা পাস্টে সেই রকেটটাকে তৈরি করা হয়েছিল, সেটাকে ইনফিল্ড করা হয়েছে, সেটাকে ফোর্স করা হয়েছে, গতি দেওয়া হয়েছে, তারপর সেটা একটা মানে দীর্ঘ টাইম সেটা একটা পেরিয়ে এসেছে এবং সেটা তারপর এতদিনে প্রেজেন্টে এসে সেটা চাঁদে হয়তো ল্যান্ড করছে। তো সেটা প্রেজেন্টে যে ল্যান্ড করছে তার কারণটা কি, পাস্টে ওটাকে তৈরি করা হয়েছিল, পাস্টে ওটাকে গতি দেওয়া হয়েছিল, সেই জন্যই সেটা কিন্তু প্রেজেন্টে থাকতে পেরেছে, মানে প্রেজেন্টে আসতে পেরেছে। যদি পাস্টে সেটা না করা হতো, যদি পাস্টে ওটাকে তৈরি না করা হতো, ওটাকে যদি গতি না দেওয়া হতো, তাহলে তো ওটা প্রেজেন্টে পৌঁছাতো না। তো পাস্ট ছাড়া প্রেজেন্ট কিন্তু কিছুই না। সো ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েট ইজ প্রেজিং দ্য প্রেজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাস্ট। Passage, O soul, to India. Eclipse the myths Asiatic, the primitive fables. Not you alone, proud truths of the world, nor you alone, ye facts of modern science, but myths and fables of old Asia's, Africa's fables. The far darting beams of the spirit, the unloosed dreams, the deep diving Bibles and legends, the daring plots of the poets, the elder religions. O you temples, fair as the lilies, poured over by the rising sun. O you fables, sprouting the known, eluding the hold of the known, mounting to heaven. You lofty and dazzling towers, pinnacled, red as roses, burnished with gold, towers of fables, immortal, fashioned by mortal dreams. You too, why welcome, and fully the same as the rest. You too, with joy I sing. Passage, O soul, to India. The poet is passionately talking to his own soul. The poet is saying that he is in America, but in his internal meditation, in his imagination, he is going to start a journey to India. পোয়েট বলছেন, পোয়েট প্যাশনেটলি তার সোলের সাথে কথা বলছেন, তার নিজের আত্মার সাথে সে কথা বলছে। তিনি বলছেন যে তিনি আমেরিকাতে আছেন, কিন্তু তার যে যে আত্মধ্যান বা তার যে ইমাজিনেশন, তার যে কল্পনা, সেটার দ্বারা তিনি কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছেন।
Eclectize the myths Asiatic, the primitive fables. Eclectize means to explain something in an enlightened manner or deep explanation of something. And primitive means ancient. The poet says that the myths and fables have a deep meaning, for that he wants to discern, he wants to understand those fables and myths. He is very much interested in Asiatic myths and fables. পোয়েট এখানে বলছেন যে তিনি যে মিথস আছে, ফিবলস আছে, পুরাণ কথা বা পৌরাণিক গল্প আছে এবং উপকথা আছে, সেই সমস্ত জিনিসগুলোর একটা ডিপ, একটা গভীর মিনিং আছে। সেই মিনিংগুলো সে জানতে চায়, সেই মিনিংটা সে এক্সপ্লেন করতে চায়। এবং এই যে এশিয়াটিক মিথস এবং ফিবলস যেগুলো আছে সেগুলোতে কিন্তু তিনি খুব আগ্রহী, সেগুলো জানতে তিনি খুবই আগ্রহী। এখানে এক্সারসাইজ মানে হচ্ছে কোনো কিছুকে ডিপলি এক্সপ্লেন করা, খুব গভীরভাবে কোনো জিনিসকে ব্যাখ্যা করা বা জানা। আর প্রিমিটিভ মানে হচ্ছে এনসিয়েন্ট, মানে প্রাচীন। নট ইউ অ্যালোন প্রাউড ট্রুথস অফ দ্য ওয়ার্ল্ড, নর ইউ অ্যালোন ইয়ে ফ্যাক্টস অফ মডার্ন সায়েন্স, বাট মিথস অ্যান্ড ফেবলস অফ এল্ড এশিয়াস আফ্রিকাস ফেবলস। এখানে পোয়েট বলছেন, দ্য পোয়েট ইজ not merely praising the modern inventions or the visible world in which we are living, but also praising the myths and fables of Asia and Africa. Modern science gives us facts, gives us logic. The poet is not only praising the modern age or modern science, but he is also praising the fables and myths of Asia. By these fables and myths of Asia, of the old eastern countries, we are connected with the spiritual world and a unknown world. পোয়েট বলছেন যে তিনি যে কেবলমাত্র মডার্ন ইনভেনশন যেগুলো আছে, আধুনিক যে সমস্ত জিনিসগুলো ইনভেনশন হচ্ছে, আবিষ্কার হচ্ছে, সেই সমস্ত আবিষ্কারগুলোকে বা মডার্ন সায়েন্সকে প্রেজ করছেন, সেটার প্রশংসা করছেন, সেটা নয়। যে ওয়ার্ল্ডে আমরা থাকছি সেই ওয়ার্ল্ডটার নিয়েই তিনি প্রশংসা করছেন, সেটা নিয়ে কথা বলছেন, সেরকম নয়। তিনি যে সমস্ত পুরনো এশিয়া এবং আফ্রিকার যে পুরাণ কথা, উপকথা এই সমস্ত আছে সেগুলোকেও তিনি সমানভাবে প্রশংসা করছেন। তিনি বলছেন যে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আমাদেরকে নানা লজিক দেয়, নানা যুক্তি দেয়, তিনি সেগুলোর প্রশংসা করছেন। কিন্তু তার সাথে সাথে যে ফিবলস এবং মিথস যেগুলো আছে ইস্টার্ন কান্ট্রি, পূর্বের দেশগুলোর যে উপকথা এবং পুরাণ কথা আছে, সেই সমস্ত পুরাণ কথাগুলো যেন আমাদেরকে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক জগতের সাথে আমাদের যোগাযোগ করায় এবং আমাদেরকে এই যে নোন ওয়ার্ল্ড যেটা আমরা জানি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, সেটার থেকে বাইরে যেন একটা আননোন ওয়ার্ল্ডে, একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমাদেরকে নিয়ে যায়। The far-darting beams of the spirit, the unloosed dreams, the deep-diving Bibles and legends. Here the word spirit refers to those poets who wrote these fables and myths. এখানে স্পিরিট যে ওয়ার্ডটা আছে সেটা সেই সমস্ত পোয়েটদেরকে বোঝাচ্ছে যারা এই সমস্ত ফিবল এবং মিথসগুলোকে লিখেছে। The poet is saying that those poets' imaginations are far-darting or far-flying, or they are very imaginative. পোয়েট এখানে বলছেন যে সেই সমস্ত পোয়েটদের যে ইমাজিনেশনগুলো সেগুলো খুব ফার ডার্টিং বা খুব উচ্চমানের ইমাজিনেশন সেগুলো, এবং অথবা তারা হচ্ছে খুবই কল্পনাপ্রবণ। দ্য ফিবলস অ্যান্ড দ্য মিথস আর দ্য ফ্রি ড্রিমস অফ দেয়ার, অ্যান্ড দোজ ফিবলস অ্যান্ড মিথস হ্যাভ আ ডিপ ডাইভিং ইন বাইবেলস অ্যান্ড লিজেন্ডস। সেই সমস্ত ফিবলসগুলো এবং মিথসগুলো, মানে সেই পৌরাণিক গল্পগুলো এবং সেই উপকথাগুলো হচ্ছে সেই সমস্ত কবিদের ফ্রি ড্রিম, মানে তাদের একটা মুক্ত চিন্তা বা মুক্ত ইমাজিনেশনের প্রতীক হচ্ছে সেইগুলো। এবং এই সমস্ত যে মিথসগুলো এবং ফিবলসগুলো আছে এইগুলো বিভিন্ন বাইবেল থেকে এবং যে লিজেন্ডস, পৌরাণিক যে সমস্ত চরিত্র আছে সেই সমস্ত চরিত্র থেকে অনেক গল্প নেওয়া হয়েছে এবং এই মিথস যেগুলো এবং ফিবলগুলো সেগুলো তৈরি হয়েছে। Here the poet mentioned the word Bibles. We all know that Bible is one. There is only one Bible in Christian religion, the Holy Bible. But the poet says that Bibles. Why? Because as the Christian religion has their scripture, the Holy Bible, the other religions has also their
scripture. Like in Hindu religion there is Gita, in Islamic religion there is Quran. So these all are referred here as Bibles. পোয়েট এখানে বলেছেন বাইবেলস, মানে অনেকগুলো বাইবেলের কথা তিনি বলেছেন, কিন্তু আমরা জানি যে খ্রিশ্চান রিলিজিয়ানে একটি মাত্র বাইবেল আছে, সেটা হচ্ছে দ্য হোলি বাইবেল। এবার এখানে তিনি অনেকগুলো বাইবেলের কথা বলেছেন, বাইবেলস ওয়ার্ডটা ইউজ করেছেন। তার কারণটা হচ্ছে যেমনভাবে খ্রিশ্চান রিলিজিয়ানে তাদের যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে হোলি বাইবেল, সেরকমই অন্যান্য যে সমস্ত রিলিজিয়ান আছে, ধর্ম আছে, যেমন হিন্দু ধর্মের গীতা হচ্ছে তাদের ধর্মগ্রন্থ, আবার ইসলাম ধর্মে সেটা হচ্ছে কোরআন। তো এই সমস্ত ধর্মগ্রন্থগুলোকে তিনি একটা শব্দের মাধ্যমে আর কি বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে বাইবেলস লিখেছেন ওই জন্য তিনি। The daring plots of the poets, the elder religions. The poet here is praising all the old religions, not only the Christian religion. I said that not only the Christian religion because we know that in America there is the dominance of Christian religion. But the poet Walt Whitman believes in none. Though he accepts all the churches and respects all the religions, he praises all the religions. And in India, many people of different religions are living together, so he is praising all the religions. আমরা জানি যে পোয়েট যে ওয়াল্ট হুইটম্যান তিনি আমেরিকাতে থাকেন, তো আমেরিকাতে খ্রিশ্চান রিলিজিয়ান যেটা সেটার প্রাধান্য বেশি, কিন্তু তিনি কি করছেন, সমস্ত রিলিজিয়ানকে সমানভাবে তিনি প্রশংসা করছেন, কারণ তিনি কোনো রিলিজিয়ানেই বা কোনো ধর্মেরই তিনি বিশ্বাসী নন, কিন্তু তবুও তিনি সমস্ত চার্চ যেগুলো আছে সেই সমস্ত চার্চদেরকে তিনি একসেপ্ট করেছেন, যে যার যেরকম ধর্ম সে সেরকমভাবে সেটাকে পালন করবে, আর সমস্ত ধর্মকেই তিনি কিন্তু রেসপেক্ট করেন, শ্রদ্ধা করেন। আর ইন্ডিয়াতে তিনি একটা ভিজিট করছেন বা জার্নি করছেন, ইমাজিনেশনই হোক সেটা, বাট ইন্ডিয়াতে তো বিভিন্ন ধরনের বিভিন্ন রিলিজিয়ানের বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করে, এই জন্য তিনি সমস্ত যে ধর্ম সেই সমস্ত ধর্মকেই তিনি কিন্তু প্রশংসা করছেন। ও ইউ টেম্পলস ফেয়ার দ্য লিলিজ poured over by the rising sun. Here the poet is talking about the old temples. According to his, these temples are more fairer than lilies. Lily is a little white colored flower and it is a symbol of purity. So the poet is indirectly saying that these temples are as pure as lily and its fairness is poured over it by the rising sun. পোয়েট একটা ইমাজিনেটিভ জার্নি করছেন ইন্ডিয়াতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে এবং ভগবান একটাই, কিন্তু বিভিন্ন ধর্মের লোক সেটাকে বিভিন্নভাবে আর কি সেটাকে পুজো করেন। তারা কেউ ভগবান হিসেবে পুজো করেন, কেউ আল্লাহ হিসেবে পুজো করেন, কেউ গুরু হিসেবে পুজো করেন, বা কেউ হয়তো গড হিসেবে পুজো করেন। তো তারা বিভিন্ন তাদের গড, আল্লাহ, ভগবান সমস্ত কিছুকে রাখার জন্য আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা শেপের ধর্মস্থান তৈরি করেছেন। হিন্দুরা যেমন টেম্পল তৈরি করেছেন, মন্দির, মুসলিমরা তারা মসজিদ তৈরি করেছেন, যারা খ্রিশ্চান তারা চার্চ তৈরি করেছেন, এবং যারা শিখ তারা গুরুদুয়ারে তৈরি করেছেন। এখানে পোয়েট মন্দিরের সম্পর্কে বলছেন। তিনি বলছেন যে পুরনো মন্দিরগুলো আছে বড় বড়, সেই মন্দিরগুলো এতটাই ফর্সা, এতটাই সেটার রঙটা এত উজ্জ্বল বা সাদা, যেটা মনে হচ্ছে যেন যে ছোট্ট একটা লিলি ফুল আছে যেটা সাদা রঙের হয়, সেই সাদা লিলি ফুলটার থেকেও যেন এটা আরও ব্রাইট, আরও ফেয়ারার। এবং এই যে লিলি ফুলকে একটা পিওরিটির একটা প্রতীক ধরা হয়, মানে শুদ্ধতার একটা প্রতীক ধরা হয়। তো পোয়েট ইনডাইরেক্টলিভাবে, পরোক্ষভাবে কিন্তু তিনি বলছেন যে এই মন্দিরগুলোও যেন ওই লিলি ফুলটার মতোই পিওর এটা, এবং এই যে এর যে ফেয়ারনেসটা, যে উজ্জ্বলতাটা, সেটা যেন মনে হয় সূর্য উদয়ের সাথে সাথে সেটা যে সূর্যের আলোটা সেই মন্দিরগুলোর ওপর যেন এই ফেয়ারনেসটা ঢেলে দিচ্ছে। ও ইউ ফেবলস spurning the known, eluding the hold of the known, mounting to heaven. In this line, the poet is praising the fables because these are always rejects the known world, loosen the hold of the known world, and make us meet with the unknown world, which mounts to heaven.
এই লাইনটাতে পোয়েট যে উপকথা বা পৌরাণিক গল্প সেই সমস্ত গল্পগুলো তিনি প্রশংসা করছেন, কারণ তিনি যুক্তি দিয়ে বলছেন যে এই যে ফিবেলগুলো বা মিথসগুলো মানে পৌরাণিক গল্পগুলো বা যে উপকথাগুলো সেইগুলো সবসময়ই আমাদের যে নোন ওয়ার্ল্ড বা মেটেরিয়াল ওয়ার্ল্ড যেটা আমরা জানি, যেটাতে আমরা বাস করি, সেই ওয়ার্ল্ডটাকে অলওয়েজ সেটা এই ফিবেলগুলো রিজেক্ট করে এবং এর যে বাঁধন সেটাকে যেন আলগা করে দেয় এবং আমাদেরকে একটা অপরিচিত একটা দুনিয়ার সাথে, একটা অজানা দুনিয়ার সাথে আমাদেরকে যোগাযোগ করায় বা পরিচিতি ঘটায় আমাদের, যেটা আমাদেরকে হেভেন পর্যন্ত, স্বর্গ পর্যন্ত নিয়ে যায়। Actually, we are doing our journey on the horizontal way, but after reading or listening the fables or the myths, our mind started a journey towards the vertical way, to the heaven. আসলে আমরা যে জার্নিটা করি আমরা একটা হরাইজন্টাল ওয়েতে, মানে আমরা সামতলিকভাবে, আমরা পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যাই বা কোনো দেশের মধ্যেই যাওয়া আসা করি, তো সামতলিকভাবে আমরা যাওয়া আসা করি। আমাদের যে জার্নিটা হয় সেটা ফিজিক্যাল ওয়েতে হয় এবং সেটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে থাকে। কিন্তু যখন আমরা ফিবেলস অথবা মিথসগুলো, পৌরাণিক গল্প অথবা যে উপকথাগুলো আছে সেগুলোকে যখন আমরা পড়ি তখন আমাদের মনও যেন সে একটা ভার্টিক্যাল ওয়েতে আর কি জার্নি স্টার্ট করে, মানে লম্বালম্বিভাবে বা উপরের দিকে হেভেন পর্যন্ত একটা জার্নি স্টার্ট করে। যখন আমরা কোনো কাল্পনিক গল্প শুনি তখন সেই কল্পনার সাথে আমরা নিজেদেরকে মানিয়ে নিই এবং আমরা সেই কল্পনাতে যেন পৌঁছে যাই। তো এখানে পোয়েট ওটাই বলছেন। এখানে স্প্রাউনিং মানে হচ্ছে টু রিজেক্ট সামথিং উইথ ডিসগাস্ট, মানে খুব অবজ্ঞার সাথে বা খুব বিরক্তির সাথে কোনো কিছুকে আর কি রিজেক্ট করা বা অবজ্ঞা করা। আর ইলিউডিং মানে হচ্ছে কোনো কিছুকে ব্যর্থ করা বা লুজ করা, ওটা। ইউ লফটি অ্যান্ড ড্যাজলিং টাওয়ার্স, পিনাকেলড, রেড অ্যাজ রোজেস, বার্নিশড উইথ গোল্ড. Lofty means high and dazzling means bright. Here the poet is praising the high, beautiful, bright towers of immortal. He is saying that the towers are with pinnacle. These are red as roses, and when the sun rises, it seems that a golden color burnished upon it. পোয়েট এখানে টাওয়ারগুলোর কথা বলেছেন, যে টাওয়ারগুলো খুব উঁচু, সুন্দর এবং ব্রাইট, অনেক উজ্জ্বল, সেই টাওয়ারগুলোর কথা বলেছেন। এবং এই টাওয়ারগুলো হচ্ছে ইমর্টাল, মানে টাওয়ারগুলোর যেন ধ্বংস নেই। এটা কেন বলছি ইমর্টাল সেটা আমরা পরের লাইনে জানতে পারবো। তিনি এখানে আরও বলছেন যে এই টাওয়ারগুলো হচ্ছে পিনাকেলড, মানে এগুলোর চূড়াযুক্ত, এই টাওয়ারগুলোর চূড়া আছে এবং এই টাওয়ারগুলো গোলাপের মতো লাল, এবং যখন সূর্য উদয় হয় তখন যেন মনে হয় সেই সূর্যের আলোটা যখন এই টাওয়ারের উপরে পড়ে তখন যেন মনে হয় যে একটা গোল্ডেন কালার দিয়ে, একটা সোনালি কালার দিয়ে এই যে টাওয়ারগুলো, এই টাওয়ারগুলোর ওপরে বার্নিশড করা হয়েছে বা এই টাওয়ারগুলোর ওপরে যেন এটাকে ঢেলে দেওয়া হয়েছে, এটা রং করা হয়েছে যেন। আমরা জানি যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মস্থান তৈরি করেছে তাদের ভগবান, আল্লাহ, গড বা গুরুকে রাখার জন্য। কিন্তু এই যে সমস্ত যে ধর্মস্থানগুলো তৈরি করছে, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারে, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে এই সমস্ত যে স্ট্রাকচারগুলো হয় তার কিন্তু একটা কমন, সেটা হচ্ছে এগুলো সব চূড়াযুক্ত থাকে, পিনাকেলড হয়। কারণ এই যে চূড়াযুক্ত থাকে, যেটা ওপরের দিকে যায় ভার্টিক্যাল ওয়েতে, যেটা নির্দেশ করে, তার কারণটা হচ্ছে এই সমস্ত জায়গায় গেলে আমাদের মাইন্ডটা অনেকটা ফ্রি হয় এবং এই সমস্ত এই যে ভগবানের কাছাকাছি যখন আমরা যাই তখন আমাদের মাইন্ডটা যেন একটা ভার্টিক্যাল ওয়েতে জার্নিটা স্টার্ট করে। এই জন্যই এই যে টাওয়ার বা যে মন্দির, মসজিদ, গুরুদুয়ারে, গির্জা সমস্ত জায়গাতে যেন চূড়াযুক্ত হয়, যাতে এটা নির্দেশ করে যে এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে ভার্টিক্যাল ওয়েতে জার্নিটা স্টার্ট করায়। Towers of fables, immortal, fashioned by the mortal dreams. The poet is talking about the immortal fable towers which are made by the mortal dreams and or the mortal human being. As the fables are immortal, the towers of fables are also immortal. মানে পোয়েট এখানে বলছেন যে এই যে টাওয়ারগুলো, ফিবেলদের টাওয়ারগুলো, সেগুলো হচ্ছে ইমর্টাল, যেগুলো অমরণশীল, সেগুলো যেন যত যুগ যুগ ধরে সেটা চলে আসছে এবং থাকবে, সেটা পরবর্তীকালে যতদিন ফিবেলটা থাকবে ততদিন সে টাওয়ারগুলো থাকবে।
আর এই যে টাওয়ারগুলো যেগুলো তৈরি করেছে মানে ফিবেল টাওয়ার যেগুলো আর কি, উপকথার যে টাওয়ার, সেই সমস্ত উপকথাগুলো তো একটা ইমাজিনেশন, সেগুলো ইমমর্টাল, সেগুলো লোকমুখে প্রজন্মের পর প্রজন্ম সেটা চলে আসবে, থেকে যাবে। কিন্তু যারা তৈরি করেছে তারা তো মর্টাল মানুষ, মরণশীল তারা, এবং তাদের যে ড্রিম সেটাও তো, তারা যেহেতু মরণশীল তাদের ড্রিমটাও মরণশীল আর কি, ওর জন্য বলেছে। কিন্তু এই ফিবেলগুলো সেগুলো তো হচ্ছে ইমমর্টাল। এবার যেহেতু ফিবেলগুলো ইমমর্টাল, সেহেতু ফিবেলের টাওয়ারগুলো হচ্ছে ইমমর্টাল। You too I welcome, and fully the same as the rest. You too with joy I sing. The poet here is welcoming the fables and the myths and all the things, all the past and present facts as well as. He is fully welcoming all the things, fully glorifying all the things, and he is directly addressing these things. এখানে পোয়েট ফিবেল এবং উপকথা এবং যে পৌরাণিক গল্পগুলো আছে সেই সমস্ত গল্পগুলোকে তিনি ওয়েলকাম করছেন, স্বাগত জানাচ্ছেন, এবং বাকি যে সমস্ত জিনিসগুলো আছে মানে পাস্ট প্রেজেন্টের যে সমস্ত ঘটনাগুলো তিনি বললেন, সেই সমস্ত ঘটনাগুলোকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন, সেগুলোকে স্বাগত জানাচ্ছেন, এবং তিনি বলছেন যে যেভাবে আমি আনন্দ করে গান গাইছি, তোমাদের জন্য গ্লোরিফাই করছি, তোমরাও সেটা করো। আর সমস্ত জিনিসকেই তিনি কিন্তু এখানে ডিরেক্টলি মানে সরাসরিভাবেই তিনি নির্দেশ করছেন, এবং সেই সমস্ত জিনিসকে তিনি প্রশংসা করছেন, তাদেরকে উজ্জ্বলভাবে দেখাচ্ছেন তিনি। So in the second stanza the poet is praising the old religions and the new religions also, and also the fables and the myths. তো সেকেন্ড স্ট্যান্ডাতে পোয়েট কিন্তু এই যে নতুন রিলিজিয়ান যেটা আছে ধর্ম, এবং যে পুরাতন যে সমস্ত ধর্মগুলো আছে সেই সমস্ত ধর্মগুলোকে তিনি প্রশংসা করছেন, এবং তার সাথে সাথে যে উপকথা এবং পৌরাণিক গল্পগুলো আছে সেগুলোকে তিনি প্রশংসা করছেন। ওকে, তো ফার্স্ট আর সেকেন্ড স্ট্যান্ডা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমি থার্ড আর ফোর্থটা আপলোড করব, আর আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো টেক কেয়ার, বাই।